এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি তোমাকে বন্ধুর মতো দেখে এসেছি এতগুলো দিন, কিন্তু ওই মেহেরিন কি থেকে কি বললো কে জানে, আমাকেই তোমার নজরে অশ্লীল করে দিল। ও, আর তাই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে কি প্রকাশ করতে চাইছেন? তীক্ষ্ণ দৃষ্টিতে এবার সৌহার্দের দিকে তাকিয়ে প্রশ্ন করল সুপ্রভা। তার এখনো মনে পড়ে ভার্সিটিতে প্রথম দিন ছিল। তার আর সৌহার্দ্য সেদিন প্রথম বর্ষে কোনো এক ক্লাসে এসেছিল তার খালাতো বোনকে নিয়ে। ভার্সিটির সিনিয়র হিসেবে এবং কিছু অ্যাক্টিভিটিস আছে তার, যেগুলোর জন্য মোটামুটি রকমের পরিচিত মুখ সে ক্যাম্পাসে। না না, কোনো ভিসি অ্যাডমিন এমন কোনো পজিশন নেই তার পরিবারের, শুধুমাত্র নিজ পড়াশোনা আর ওই মিউজিক আর ছাত্র রাজনীতিতে জড়িয়ে তার পরিচয় বেড়েছিল। রাজনীতিতে অবশ্য শুরুর দিকে তাকে ছাড়তে হয়েছে পরিবারের চাপে। প্রথম দিনে সুপ্রভা ঝগড়ায় নেমেছিল সৌহার্দের কাজিনের সাথে, আর সে ঝগড়ার মূলত পেনাল্টি দিতে আসা সৌহার্দের। কিন্তু বেশিক্ষণ সে টিকতে পারেনি সুপ্রভার সামনে। এরপর কি করে যেন মাত্র কয়েকদিনে এটা সেটা নিয়ে দুজনকে দেখলে বিভিন্ন বিষয়ে টিপ্পনি কাটা এবং হেনস্থা করতে গিয়ে এই বন্ধুত্বটা হয়ে যায়। বেশ ভালোই কেটেছে একটা বছর বন্ধুত্বে। ক্যাম্পাসে এসে সুপ্রভাকে প্রায় সিনিয়র ব্যাচে আড্ডা দিতে দেখা যেত। সুপ্রভার মাধ্যমে মেহরিনও জুড়ে গেল সে ব্যাচে। মাস কয়েক আগে তৃতীয় বর্ষের এক মেয়ে সৌহার্দ্যকে প্রপোজ করলো ভরা ক্যাম্পাস। সৌহার্দ্য প্রেম নিবেদনে সাড়া না দিলেও দেখা গেল কদিন পর মেয়েটার সাথে খুব ভালো বন্ধুত্ব, এবং তার কিছুদিন পর সৌহার্দ্য আরও এক মেয়ের বন্ধু হলো। সুপ্রভার তাতে কিছু যায় আসে না, কিন্তু হুট করে একদিন সব বন্ধু মিলে গেল বসুন্ধরার মুভি দেখতে। সেখানে সৌহার্দ্য সবার সামনেই বলে বসলো, সুপ্রভা, আমার না খুব ভালো লাগে, আর এই ভালো লাগাটা ভিন্ন, একটু অন্যরকম। সেদিন সৌহার্দ্যের কথা বুঝতে পেরেছিল সুপ্রভা, কিন্তু তার মনে গভীর কোনো ভাবনা নেই তাকে নিয়ে। সেদিন মেহরিনও সাথে ছিল তাদের। সৌহার্দ্য সেদিন জবাব পায়নি সুপ্রভার কাছে, তাই বলেছিল সে জবাবের অপেক্ষায় থাকবে। কিন্তু এরপর কি থেকে কি হলো, হঠাৎ একদিন মেহরিন এসে তার ফোনে দুটো ছবি দেখালো সৌহার্দ্যের। দুই ছবিতে দুটি ভিন্ন মেয়ে তার সাথে। একজন তাকে জড়িয়ে ধরা অবস্থায়, অন্য ছবিটিতে পাশে বসে মেয়েটি তার কাঁধে মাথা রেখেছে, আর সৌহার্দ্য এক হাতে তাকে জড়িয়ে রেখেছে। ব্যাস, এতটুকুই নয়, মেহরিন আরও বলেছে সৌহার্দ্য প্রায় অনেকগুলো মেয়ের সাথে রুম ডেট করেছে, এবং সুন্দরী কাউকে পছন্দ হয়ে গেলে সে মেয়েটিকে পটিয়ে বিছানা অবধি নিয়ে যায়। তারপরে সে মেয়েগুলোকে ছুঁড়ে ফেলে অনেকটা টিস্যুর মতো। বাবার টাকাই হয় মেয়েটিকে চুপ করার, নয়তো অন্য পথ বেছে নেয়। পুরনো কথাগুলো মনে হতেই সুপ্রভার গা ঘিন ঘিন করতে লাগলো। স্যুপ আর গলা দিয়ে নামবে না তার ভেবে সে উঠতে চাইল। বিল মিটিয়ে চলে যেতে উদ্যত হতেই সৌহার্দ্য তার হাতটা ধরে ফেলে, আর ঠিক তখনই কোন কিছু না ভেবে এক চর বসিয়ে দেয় সৌহার্দ্যের গালে। আকস্মিক এই চরে সৌহার্দ্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। দুপুরে প্রায় এক মুহূর্ত বলে রেস্টুরেন্টের কিছু লোক ছিল। সবাই ঘটনাটা দেখে কৌতূহলী হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য কিছু বলবে সেজন্য মুখটা খুলতে পারছিল না, কিন্তু সুপ্রভাকেও এমনিতেই ছেড়ে দেবে সেটাও হবার নয়। সে এবার জোর করে সুপ্রভার হাতটা ধরে টেনে নিয়ে গেল বাইরে। অনেকটা জোর করে তাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে নিজেও বসলো ড্রাইভিং সিটে। দিনটা তার সবে শুরু হয়েছিল। সুপ্রভার এহেন আচরণ তাকে খুব বাজেভাবে রাগিয়ে দিল। গাড়ির ডোর লক করে সে গাড়ি স্টার্ট দিতেই যেন সুপ্রভার খেয়াল হলো তাকে নিয়ে কোথায় যাচ্ছে সৌহার্দ্য। ভয় পাচ্ছে এবার সে, আর তাই কম্পিত কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে সৌহার্দ্য? দেখো, বাড়াবাড়ি করো না একদম আমাকে নিয়ে। আমাকে নামিয়ে দাও গাড়ি থেকে। কান্নাটা ছলকে উঠে আসতে গিয়েও গলায় আটকে আছে। ভয়ে হাত পা শিরশিরে উঠছে তার এবার। গাড়িটা চলছে তার হোস্টেলের পথেই দেখছি। ফোনের ওপাশ থেকে ভারী কি কণ্ঠস্বর শুনে চমকে উঠল তাসিম। নাম্বারটাতে আরেকবার চোখ বুলিয়ে দেখল, না, নাম্বার তো ঠিকই আছে, সেভ করা নাম্বার তুফান নামি। তবে ফোনটাকে ধরল। সে আর কয়েক সেকেন্ডও অপেক্ষা করে কলটা কেটে দিল। তারপরে মনে পড়ল মেয়েটা বাস থেকে নেমে ব্যাগে কিছু খুঁজছিল। তবে কি তার ফোনটা চুরি হয়ে গেছে?
চুরি হয়ে থাকলে তো সিম চালু থাকতো না, কারণ বর্তমান চোরেরা দারুণ স্মার্ট। ফোন চুরি করে সাথেই সিম বের করে ফেলে। ভুল হয়ে গেছে এভাবে কথা কল দেওয়াটা, আর এ নিয়ে ভাবতে ইচ্ছে করলো না তার। সে আবারও নিজের রুমটাতে ঢুকে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, সম্ভব হলো না। ফ্ল্যাটের ভিতর কয়েকজন মানুষের গলার স্বর শোনা যাচ্ছে। সকলের মাঝে একটা পরিচিত পুরুষ কণ্ঠ আছে। টের পেয়ে দ্রুত উঠে বসলো তাসিন। আবারও রুম ছেড়ে বের হলো, এবং তার আসল চমকটা এবার সে পেয়ে মনে মনে প্রচণ্ড খুশি। হাবিব চাচাও এখানে এসেছেন বদলি হয়ে। হাবিব চাচাকে দেখেই তার আনন্দটা হলো পর মুহূর্তেই। মনে পড়লো হাবিব চাচার তো এই প্রমোশন হয়নি, হয়েছিল আরমান আর অন্য দুজনের। হাবিব চাচাও তাসিনকে দেখে খুব খুশি হলেন, এবং তিনিও বোধহয় তাসিনের মতো স্বস্তি বোধ করলেন। বলা যায় তাদের দুজনের ভাগ্যটাই বেশ চমৎকার, নইলে একই অফিসের আরও অনেক অফিসার এলেও তারা কেউ একই অ্যাপার্টমেন্টে রুম পায়নি। শুধু সে আর হাবিব চাচা এদিকে সুযোগ পেয়ে গেছেন। দুপুরের খাবারের আগ পর্যন্ত তাসিন আর হাবিব চাচা গল্পে এবং হাবিব চাচার রুম সাজানোতে ব্যস্ত রইল। ঠিক দুপুর দুটোই দুজন পুরুষ এলেন 4টা পলিথিন ব্যাগ নিয়ে, এবং প্রতিটিতে প্লাস্টিক টিফিন ক্যারিয়ারে খাবার। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে টেবিলে 4টি চেয়ার বরাবর খাবার বক্সগুলো সাজিয়ে রাখা। তারপরেই লোক দুটো বেরিয়ে গেল। তাসিন আর হাবিব চাচা টেবিলের কাছে যেতে দেখলেন ফ্ল্যাটে আরও দুজন এসে উপস্থিত হলো। দুজনের গায়ে ফর্মাল পোশাক, বুঝতে বাকি নেই এই দুজনও তাদের পথের প্রতীক। সে দুজন টেবিলের কাছে যেতে যেতে তাসিনদের দেখল। ভদ্রলোক দুজন নিজেই তাসিনদের দেখে দাঁড়ালেন, এবং একজন জিজ্ঞেস করলেন, আপনারা দুজন আজ এসেছেন? তাসিন আর হাবিব চাচা দুজনেই হ্যাঁ বলে এগিয়ে এসে হাত বাড়ালেন। চারজনে পরিচয় বিনিময় এবং হ্যান্ডশেক করলেন। সে দুজনও নতুনভাবে, তারা আরও 2 দিন আগে জয়েন করেছে। চারজনের মধ্যেও তাসিনই একমাত্র অল্প বয়সী আর অবিবাহিত, বাকিরা সবাই ফ্যামিলি ম্যান। টুকটাক গল্প আড্ডায় চারজনের লাঞ্চ কমপ্লিট করলো। বাকি দিনটা হাবিব পুরো বিল্ডিংয়ের উপর নিয়ে চষে বেড়ালেন। প্রথম দিনেই অনেক লোকের সাথে পরিচিত হলেন, এমনকি ম্যানেজারি করা শফিক সাহেবের সাথেও বাজার ঘাটও ঘুরে এলেন। আর তাসিন লাঞ্চের একটু পর ঘুমিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়ে গেল নিজে নিজে একটু রাস্তাঘাট দেখতে। অনেকটা পথ হাঁটাহাঁটি করে যতটুকু বুঝলো, এলাকার অর্ধেকের বেশি জায়গা তাদের কোম্পানির। আর এখানে শুধু তাদের মতো সিঙ্গেল এমপ্লয়ি নয়, ফ্যামিলি সহ আছে অনেকে। তাদের বিল্ডিংয়ের পাশেরটা ফ্যামিলি কোয়ার্টার। হাঁটতে হাঁটতে সে এলাকার বাইরে গেল, বাজার খুঁজে পেল। বিভিন্ন গ্রোসারি সুপার শপ থেকে ধরে ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট, আর এক পাশে ছোটোখাটো চায়ের দোকানও চোখে পড়ল। একা একা হাঁটতেও মন্দ লাগেনি খুব একটা তার। সন্ধ্যার পর যখন রুমে ফিরে এলো, তখন দেখলো গ্যারেজের ভেতর থেকে কিছু লোকের হইচই শোনা যাচ্ছে। বিস্মিত হয়ে সে দারোয়ানকে প্রশ্ন করতে এই মধ্যবর্ষী দারোয়ান পান চিবোতে চিবোতে বলল, স্যারেরা ক্যারাম খেলতাছে, আপনিও যান, সময় ভালো কাটবো। রুমে ফিরে করার মতো কোনো কাজই তো নেই এখন তার, তাই সেদিকে গেল। গ্যারেজে ঢুকে তার হতচকিত অবস্থা। কম করে হলে 20 থেকে 22 জন লোক উপস্থিত খোলা জায়গাটাতে একসাথে দাঁড়িয়ে, আর 4 জন বসে আছে বোর্ডের সামনে। বসা অবস্থায় ক্যারাম বলেই সবাই ভালোভাবে দেখতে পারছে খেলাটা। তাসিন খেয়াল করলো 4 জন খেলোয়াড়ের মধ্যেও একজন হাবিব চাচাও। দেখে হাসি পেল তার। লোকটা যেখানেই যায় সবাইকে মাতিয়ে রাখে। খেলা দেখতে দেখতে আরও কিছু লোকের সাথে পরিচয় হয়ে গেল তাসিনের। 9টার আগেই খেলার আসর ভাঙলো, এবং 9টায় রাতের খাবার খেয়ে নিজের রুমে ঢুকে গেল। কিছুটা সময় নিয়ে বাড়িতে ফোন করে কথা বলে নিল। এভাবে সময় কাটানো বড্ড মুশকিল মনে হচ্ছে তাসিনের। যতই চেষ্টা করুক, রাতের সময়টা তার মামি আর নূর আপার সাথে গল্প হতো রোজ। আবার দুলা ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়ে পড়তো কখনো কখনো। এখানে তেমন কোনো সুযোগ নেই, কাছের মানুষগুলো নেই। একটা দিনই কেমন যেন হাঁপিয়ে উঠছে তাসিন। 6টা মাস কাটাতে গিয়ে তো দম বন্ধ হয়ে যাবে তার। ভাবতে ভাবতেই ঘরের ছোট্ট ব্যালকনিটাতে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারে ছিটে ফোটাও নেই। আকাশে পূর্ণ চাঁদের ঝলমলে আলো, নিচে রাস্তা এবং গ্রাউন্ডের এদিকটায় বাগান, আর সেখানেও আছে বৈদ্যুতিক আলো। কিছুটা সময় নিয়ে নিজে থাকার ব্যাপারেই ভাবতে লাগলো। এই ছোট্ট ঘরটাতে তার প্রয়োজনীয় কী লাগবে সেগুলো নিয়ে ভাবলো। বারান্দার জন্য একটা ছোট্ট টুল কিংবা চেয়ার, রুমের জন্য পর্দা, কাপড় চোপড় রাখতে একটা সিঙ্গেল কাবার্ড, এমন আরও অনেক কিছু জিনিস ভেবে নিল।
তবুও সময় খুব একটা কাটলো না। মাত্র 10টা বেজেছে, এখনই চোখে ঘুম আসবে না। তাই হেডফোন কানে নিয়ে গান প্লে করলো তাসিন। চুপচাপ বিছানায় চোখ বুজে পড়ে রইল। হুট করে মনে পড়তে লাগলো কক্সবাজারের সময়টুকু, সুপ্রভার সাথে হওয়া প্রথম সাক্ষাৎ, এবং ধীরে ধীরে আজ সকাল পর্যন্ত হওয়া প্রায় প্রতিটি ঘটনা সে পড়তে পড়তে একবার মনে করল। বুকের কাছটায় উষ্ণাভ এক অনুভূতি হঠাৎ করে ভীষণ উত্তেজিত করে দিল তাকে। আর এই উষ্ণ উত্তেজনারই একটা সময় পর নিস্তেজ হয়ে তাসিনের চোখে ঘুম হয়ে নেমে এলো। সারাদিনের জার্নি শেষে সন্ধ্যার আগ মুহূর্তে তোয়াব এসে উপস্থিত হলো সুপ্রভার হোস্টেলে। হাতে তার জিলাপি, কিছু ফল আর সুপ্রভার প্রিয় চিকেন ফ্রাই। ওয়েটিং রুমে এসে বসেছিল অনেকক্ষণ, কিন্তু সুপ্রভা তখন আসছিল না নিচে। নিজের রুমে বসে সে এক প্রকার চাপা যুদ্ধে ব্যস্ত ছিল মেহরিনের সাথে। সকালে সৌহার্দ্য তাকে জোর করে হোস্টেলে নিয়ে এসেছিল। তারপরে মেহরিনকে ডেকে অনেকটা ধমকি ধামকি জুড়ে কথা বলে সত্যিটা বের করিয়েছে। শুধু ধমক নয়, হোস্টেল থেকে বের করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বের হয়েছে সকল সত্য। মেহরিন ভালোবাসে সৌহার্দ্যকে অনেক আগে থেকেই, কিন্তু হঠাৎ করে সুপ্রভার সাথে তার বন্ধুত্ব দেখে খারাপ লাগতো। সৌহার্দ্য কারোর সাথে রিলেশন ছিল না, তাও জানতো মেহরিন, তাই দূর থেকে তাকে ভালোবেসে সুখে ছিল। কিন্তু যেদিন মুভি দেখতে গিয়ে আনঅফিসিয়ালি একটা প্রপোজাল দিল, সেদিন থেকে ভেতরে ভেতরে গুমড়ে গেল মেহরিন। ধীরে ধীরে কষ্ট দানা বাঁধল মনে। তবে সে এও জানতো সৌহার্দ্যকে সে তার মনের কথা বলতে পারবে না। সেই চাপা কষ্ট আর প্রিয় বান্ধবীর সাথে পছন্দের মানুষটির বন্ধুত্ব তাকে দিনকে দিন হিংসাপরায়ণ করে তুলল। হিংসা মানুষকে ঠিক কতখানি বিপজ্জনক করে তুলে তা মেহরিনকে না দেখলে জানা হতো না। সুপ্রভা আর সৌহার্দ্যের মেহরিন স্বীকার করেছে ছবিগুলো সে তার পরিচিত এক ছেলেকে দিয়ে এডিট করিয়েছে। সৌহার্দ্য রাগের মাথায় হোস্টেলের সকলের সামনে চর মারে মেহরিনকে, এবং হোস্টেলের ঘটনাটা যেহেতু সবাই দেখেছে সেহেতু কর্তৃপক্ষ তাকে নোটিশ দিয়েছে 2 দিনের মধ্যে অভিভাবক আনার জন্য। কিন্তু সুপ্রভার কারণে ঝামেলা অনেকটাই নিঃশব্দে মিটে গিয়েছে, বলা যায় সৌহার্দ্যকে দিয়ে মিটিয়েছে। হোস্টেল থেকে বিতাড়িত হওয়া না আটকাতে পারলে অভিভাবক ডাকার ব্যাপারটা সামনে নিয়েছে। আর সেই নিয়ে একটু আগে মেহরিন কথা শোনাচ্ছিল তাকে। এত দরদ দেখানোর দরকার নেই, আর হোস্টেলে সে আজই ছেড়ে যাবে। কিন্তু হঠাৎ মেজদার আগমন তার চাপা যুদ্ধে জল ঢেলে দিল। নিচে এসে মেজদা তাকে দেখতে এক হাতে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর বারবার জানতে চাইছে চোখ মুখ এমন কেন হয়ে আছে। দেখে মনে হচ্ছে কান্নাকাটি করেছে। সত্যি সে কেঁদেছিল। একটু আগে এতদিনের পরিচিত বান্ধবীটির এহেন পরিবর্তনের জন্য খারাপ লাগছিল সৌহার্দ্যকে মারা থাপ্পড়ের জন্য, আবার মাকেও মিস করছিল। মেজদার সাথে কয়েক মিনিট কথা বলতে মেজদা তার ফোনটা এগিয়ে দিল। রাত বেরাতে একা ফিরে এলে জেদ ধরে তার উপর ফোনটাও ফেলে এসেছিস। জানিস সবাই কত চিন্তা করছিল বাড়িতে। এমন করলে তো তোকে আর এখানে থাকার অনুমতি দেওয়া হবে না। এত জেদ করলে কি করে হবে বল? তোয়াবের কণ্ঠে চিন্তা স্পষ্ট। বাড়িতেও প্রত্যেকের অবস্থা তেমনই। সুপ্রভা ভাইকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে উঠল। আসলে সে যে করে সবার কথা ভাবতেই ভুলে গেছে। তার এত রাগ, এত জেদ সবসময় তাকে ভুল করতে বাধ্য করে। এই যে সৌহার্দ্যের ব্যাপারটাতেও কেমন 2-4 কথায় আবার রিয়েক্ট করলো, এরপর রাগ করে তাকে ইগনোর করলো বলেই তো ছেলেটা তার বাড়ির ঠিকানা, বর্দার ফোন নম্বর জোগাড় করে বাড়িতে প্রস্তাব পাঠালো। এখন তো মায়ের চোখে এটাও বৃষ্টি রকম হয়ে উঠেছে। অথচ সে যদি একটু শান্ত মাথায় ভেবে সৌহার্দ্যকে বুঝিয়ে বলতো, সুন্দর করে বুঝিয়ে তার প্রস্তাবটা ফিরিয়ে বন্ধুত্বটা জিয়ে রাখতো, তাহলে হয়তো মেহরিন সুযোগও নিতে পারতো না, সৌহার্দ্য উগ্রচিত্তে তার বাড়ি পর্যন্ত যেত না। সব ঘেটে গেল তার এই রাগের কারণে। সুপ্রভা মেজদা পাশে থাকতেই বড়দাকে ফোন করে সরি বলল তার অভাবে জেদ ধরে বাড়ি থেকে চলে আসার জন্য। ভাবির কাছেও প্রমিস করলো আর কখনো হুটহাট ভুল কোনো কাজ করবে না, আর যদি করে তাহলে সে এবার নিজেই হোস্টেল ছেড়ে বাড়ি গিয়ে উঠবে। ভাইয়ের সাথে আরও কিছু সময় কাটিয়ে ভাইকে বিদায় জানালো। আরও একবার প্রমিস করলো আর কখনো রাগের বশে না ভেবে কোনো কাজ করবে না। মেজদা চলে যেতে সুপ্রভা নিজের রুমে গেল। ততক্ষণে মেহরিনও ব্যাগ গোছিয়ে বেরিয়ে গেছে ঘর থেকে। কোথায় গেছে হোস্টেলেও জানায়নি, শুধু আর একবার আসবে, তার কিছু জিনিস রয়ে গেছে সেগুলোর জন্য, এইটুকুই বলেছে। ঘরে ঢুকে সুপ্রভা তার ফোন নিয়ে প্রথমেই মেসেঞ্জারে ঢুকলো। সৌহার্দ্যের অনেকগুলো মেসেজ দেখা যাচ্ছে, কিন্তু তা আর দেখতেই ইচ্ছে করছে না এখন।
ফোনটা হাতে নিয়ে উপর হয়ে শুলো বিছানায়। একে একে হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, একটা না অনেকটা সময় সোশ্যালে ঘুরে কাটিয়ে রাত 9টা পার করলো। রাতের খাবারের সময় হতে সে খাবার খেয়ে এলো অন্য মেয়েদের সাথে গিয়ে। 10টার পর যখন সে রুমে ঢুকে দরজা বন্ধ করলো, তখন থেকে তার খারাপ লাগতে শুরু করলো। আজ সকাল পর্যন্ত এই রুমটায় তার পাশের বিছানায় মেহরিন ছিল, আর এখন রুমটাতে সে একা। 3 দিন আগে পর্যন্ত এই ঘরটাতে মধ্যরাত পর্যন্ত তাদের দুজনের কত শত আড্ডা আর গল্প জমে শূন্যতার ঘর পূরণ হতো। আজ এই মুহূর্তে সেগুলো অতীত। খারাপ লাগছে তার এখন মেহরিনের জন্য, কিন্তু মেয়েটা একটু যদি নিজের দোষ স্বীকার করতো তবু সে জোর করে রাখতো এখানে। কিন্তু না, সে যাওয়ার আগ মুহূর্তেও সুপ্রভাকে ভালো মন্দ কত রকম কথা শুনিয়ে গেল। না, সেও আর ভাববে না এমন বন্ধুদের কথা। রুমের লাইট অফ করে আবার বিছানায় শুয়ে ফোনটা হাতে নিল। কি মনে করে কল লিস্টে ঢুকলো সে, এবং শুরুতে ঝটকা খেলো তাসিনের নম্বরটা দেখে। কল হিস্ট্রি দেখে আরও চমকে গেছে যখন দেখলো 1 মিনিট 12 সেকেন্ড। ফোনটা তো আজ মেজদার কাছে ছিল, আর মেজদাও তো বললো না তার ফোনে কল এসেছিল। ফোনের স্ক্রিনে সময়টা দেখলো রাত বাজে 11টার উপরে। এত রাতে কি কল করাটা ঠিক হবে? লোকটা কি কিছু বাজে ভাববে না? কিন্তু মনটাও তো মানছে না। আর কি করা যায়? ভাবতে ভাবতেই সুপ্রভা ছোট্ট একটা বার্তা লিখলো। আপনি আজ কল করেছিলেন? মেসেজটা সেন্ড করবে না করেও শেষে মনকে মানাতে না পেরে সেন্ড করেই দিল। মেসেজটা সেন্ড হতেই কেমন লজ্জা লাগলো সুপ্রভার। এত রাতে এভাবে মেসেজ করাটা কি হ্যাংলামি হয়ে গেল না? ঘরে দরজা জানালা বন্ধ, তবু হঠাৎ বিজলি চমকানোর আলো জানালার কাচ ভেদ করে ঘরে প্রবেশ করছিল। আজ রাতেও বৃষ্টি হবে বুঝি? এই বৃষ্টি আর তাসিনের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? ভেবে ঠিক মিলিয়ে উঠতে পারে না সুপ্রভা। আজ অব্দি লোকটার সাথে তার দেখা হওয়ার প্রায় প্রত্যেকটা দিনই ঝড় বৃষ্টি একটু হলেও হয়েছে। এই যেমন কাল শেষ রাতে সুপ্রভার যখন ঘুম ভেঙেছিল তখন সে খেয়াল করেছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ফুটায় ফুটায় তার মুখ আর গলা একটুখানি ভিজে উঠেছিল। তার আগে কক্সবাজার ঢাকায় আসার পথ আর বাড়ি ফেরার পথে প্রত্যেকবারই মাঝারি কিংবা ভারী বর্ষণ লেগিয়েছিল। সুপ্রভার ঘুমে চোখ ভারী হয়ে উঠল, তাই ফোনটা বালিশের পাশে রেখে দিল। আর তখনই ফোনটার ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। মৃদু আওয়াজে জানান দিল একটা মেসেজ এসেছে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিলেও মেসেজটা চোখে স্পষ্ট হলো না। হোস্টেলের সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, খুব বড়। সেই গাছটার ডালপাড়া জুড়ে সর্বক্ষণ কিচিরমিচির করতে থাকে কিছু পাখিরা। আশেপাশে আরও কিছু রাধাচূড়া আর জারুল গাছ আছে, কিন্তু কেন জানি পাখিগুলোর সারাটা সময় শুধু এই কৃষ্ণচূড়া গাছটাতেই আনন্দ উৎসব করে। এমনিতে সবসময় সুপ্রভার ঘুম সঠিক সময়ে না ভাঙলেও আজ ভাঙল। ঘুম থেকে জেগে সেই যে বিছানায় বসে জানালা দিয়ে সেই গাছটার দিকে চেয়ে আছে, যেন সেখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু চলছে তার দেখার মতো। আদৌ সেখানে কিছুই নেই। এই সিজনে ফুলও ফুটে না, আর না গাছের পাখিগুলো ঠিকঠাক চোখে পড়ছে। তবু দৃষ্টি উদাসী হয়ে সেদিকেই নিবদ্ধ, অথচ মনে মনে আওড়াচ্ছে কালকের ঘটে যাওয়া সবটা। সৌহার্দ্য সম্পর্কে যা শুনেছে সবটা মিথ্যা। এজন্য না হয় পুরনো বন্ধুত্ব পুনরায় বহাল রাখা যায়, কিন্তু সৌহার্দ্যের সাথে বন্ধুত্বটা কি রাখা ঠিক হবে? সে অলরেডি বিয়ের প্রস্তাব বর্দার কাছে একবার রেখেছে, সেটা ঝামেলায় এখনও মিটেনি। তার উপর তার অনুভূতির খোলাসাও হয়ে গেছে। সে এখনও শুধু বন্ধু নয়, আরও বেশি কিছু চায় সুপ্রভার কাছে। একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় সৌহার্দ্য আজ না হয় কাল আরও আগাতে চাইবে একটুখানি প্রশ্রয় পেলে। প্রতিদিন ঘুম থেকে উঠে গোসলে যায় সুপ্রভা, তাই আজও এলোমেলো ভাবনার মাঝে কাপড় নিয়ে চলে গেল গোসলে। গোসল শেষে যখন রুমে আসলো তখন ফোন হাতে নিতেই মাথা চক্কর দিয়ে উঠল। এখন মাত্র ভোর 6টা বাজে, আর এত সকালেই গোসল সেরে চলে এসেছে ও। মুড তার এখন খুব বেশি খারাপ নেই। ভাবতে ভাবতেই আবার মনে পড়লো কাল রাতে কি তাসিন তার মেসেজের রিপ্লাই দিয়েছিল। দ্রুত সে মেসেজ অপশনে ওপেন করলো, আর করতেই বুকের ভেতর হৃৎপিণ্ডটা বুঝি একটুখানি লাফিয়ে উঠল। রিপ্লাই এসেছে, এবং তা খুব ফাজলামোর সাথে এসেছে। আমি কেন কল করব ঝড় তুফানকে? এই কেমন মেসেজ লোকটার? সে আগেও খেয়াল করেছিল তাসিন তাকে ঝড় তুফান বলে সম্বোধন করেছে।
ফাজিল লোক একটা। মিটে মিটে হেসে সেও আবার মেসেজের জবাবে লিখলো, আচ্ছা, তাহলে হয়তো কল লিস্টের নাম্বারটা কোনো জিনের হবে। মেসেজটা সেন্ড করে সুপ্রভা ফোনটা রেখে বই নিয়ে বসলো। সামনেই পরীক্ষা, অথচ ওদিকে চক্করে পড়াশোনাটাকে বিদায় দিয়ে বসে আছে। সামনেই পরীক্ষা, অথচ এদিক ওদিকে চক্করে পড়াশোনাকে বিদায় দিয়ে বসে আছে সে। এখন আর মনটাকে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না। বইয়ে মুখ গুজে রইল নিঃশব্দে। সকালে রোদটা এখনো তেমন উত্তাপ ছড়াচ্ছে না, তবু ব্যালকনির দরজা খোলা থাকায় সেদিক দিয়ে উঁকি মেরে আছে, যেন তাসিনের অন্ধকার ঘরটা আলোকিত করে তাকে মিষ্টি করে বলছে, সুপ্রভাত মহাশয়, এবার উঠে পড়ুন। গাঢ় নিদ্রাভঙ্গে একটু খারাপ লাগছে না তাসিনের, কিন্তু হঠাৎ ঘরের আলোটা চোখের পাতায় ভারী ভারী লাগছে। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে এক চোখ খুলে সময় দেখলো তাসিন। 6:30 বাজে। তার মানে এখন না উঠলেও চলবে। কিন্তু চোখের পর্দায় সময়ের সাথে আরও কিছু একটা চোখে পড়ায় ঘুমটা কুরকুরের মতো উড়ে গেল। নিউ মেসেজ ফ্রম তুফান দেখতে একটা উত্তেজনা অনুভব করলো তাসিন। কিন্তু কেন? এই জবাবটা সে কিছুতেই সাজাতে পারছিল না। তবু ঠোঁটে হাসি টেনে মেসেজটা ওপেন করলো। জিন? মেয়েটা তাকে জিন বলে সম্বোধন করছে। এবার জবাবে কি লেখা যায় এই ঝড় তুফানকে ভেবে পেল না তাসিন, কিন্তু ইচ্ছে করছে কিছু একটা লিখতে। কি লিখবে অনেক ভেবে উত্তর সাজাতে না পেরে ফোনটা রেখে দিল। প্রথমেই উঠে চলে গেল ব্যালকনিতে। এত সকালে কি এক কাপ কফি পাওয়া যাবে? মনে হয় না। রুলস রেগুলেশনের মধ্যেও ম্যানেজার সাহেব সকালে ড্রিঙ্ক নিয়ে কিছু বলেনি। তবে চিন্তা নেই, তাসিন তার চা আর কফি সরঞ্জাম তো সঙ্গেই এনেছে। ঝটপট তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল তাসিন। ব্রাশ করে গোসল সেরে তবেই বের হলো। ততক্ষণে ঘড়ির কাঁটা 7টা পেরিয়ে গেছে। অফিসে থাকতে হবে 9টা এবং রাস্তা 8:30 এমনটাই বলেছে শফিক সাহেব। এরই মাঝে হাবিব চাচা এসে একবার দরজায় কড়া নেড়ে গেছেন। ভালোই হলো পুরনোকে এই একজন মানুষ পেয়ে। মানুষটা শুধু পরিচিতই নয়, আপনও বটে। তাসিন সময় দেখে এক মগ কফি বানিয়ে ব্যালকনিতে দাঁড়ালো ফোনটা নিয়ে। উদ্দেশ্য ছিল কফিটা শেষ করতে করতে সুপ্রভাকে কিছু একটা লিখবে, কিন্তু তার আগেই তার ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর দেখে ভ্রুকুচকে কিছু সময় তাকিয়ে রইল। কফিতে একটা চুমুক দিয়ে তার প্রথম যার কথা মনে হলো তাকে ভেবে ভ্রুজোড়া কুঞ্চন করে সোজা হয়ে গেল। ইচ্ছে করেই আর ফোনটা না তুলে অফিসের জন্য প্রস্তুতি নিতে লাগলো। কফিটা আর শেষ হলো না, সে নাস্তা শেষ করতে চলে গেল। অফিসে যেতে যেতে একই নম্বর থেকে আরও 2বার কল এলো এবং তাসিন ভাবলো কলটা 10টার পর আর আসবে না। আবারও যদি আসে তবে নিশ্চয়ই দুপুর 2টোর পর আসবে। আর যদি না আসে তাহলে বোঝা যাবে তার সন্দেহ ভুল। নতুন অফিস, নতুন জায়গা বলে প্রথম দিন একটু আগে গেল তাসিন আর হাবিব চাচা। সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় পরিবর্তন হলো দুপুরের মধ্যেই। লাঞ্চের পর আবারও মনে পড়ল সুপ্রভাকে রিপ্লাই করা হলো না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় হয়তোবা এখন আর সুপ্রভার মেসেজের র্যাশ ধরে রিপ্লাই দিতে ইচ্ছে হলো না। তাই খুব সাধারণভাবেই কিছু লিখতে চাইল। অফিস ক্যান্টিনে জানালার পাশের এক চেয়ারে বসে কফি অর্ডার দিল। মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে মনে হলো মেয়েটাকে লেখার মতো কিছুই পাচ্ছে না সে। মেসেজ অপশনে 2টো শব্দ লিখে সেন্ড করে দিল। ততক্ষণে কফি চলে এসেছে। আজকের দিনটা তার পানসি হয়ে আছে। অফিসে আসার পর থেকে এখানে নতুনদের সাথে পরিচিত হওয়ার মধ্যেও কোনো এক্সাইটমেন্ট নেই। এখানে সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে। কারো হাতে 2টো বাক্য বিনিময় মানেও সময় নষ্ট মনে হয়। ভদ্রতার সূচক কিছু লিখিত শব্দের বাইরে কেউ কোনো কথা বলতে আগ্রহী নয়। অথচ কাল সন্ধ্যার সে অ্যাপার্টমেন্টের গ্যারেজের দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল। অফিসের বাইরে সবাই সবার কত আপন আর কত ঘনিষ্ঠ। কফি শেষ করে বসা থেকে উঠতে ফোনের স্ক্রিনে দেখা গেল সুপ্রভার রিপ্লাই। ক্লাস শেষে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল সুপ্রভা। গতকালের ঘটনার পর মেহরিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ভার্সিটিতে এসে চোখে চোখে খুঁজেছে সে অনেকবার। না তো ক্লাসে ছিল আর না ক্যাম্পাসের কোথাও। আনমনা হয়ে সে লাইব্রেরিতে ঢুকছিল। ঠিক সেই মুহূর্তে মেসেজ টোন কানে এলো। লাইব্রেরিয়ান শ্যামল তখন তার পাশ দিয়ে ভেতরে যাচ্ছিল। আওয়াজটা তিনিও শুনলেন, সাথে সাথেই তাকে সতর্ক করলেন। সুপ্রভা মাথা দুলালো, মুখে বলল ভুল হয়ে গেছে।
সে আর লাইব্রেরিতে না ঢুকে একটু সরে দাঁড়ালো। ফোন হাতে নিয়ে চেক করলো তাসিন লিখেছে। কেমন আছো? এত সাধারণ একটা প্রশ্ন কখনো তাসিন করতে পারে এটা যেন বিশ্বাস হলো না ঠিক। বার দুয়েক আবারও মেসেজটা পড়ে সে লিখলো, তা জেনে আপনার কাজ? তাসিন তার ডেস্কে গিয়ে বসতে এই রিপ্লাইটা পেল। সেও আবার কিছু লিখতে শুরু করলো। তখনই কলটা এলো সে অচেনা নম্বর থেকে। এবার রিসিভ করলো, কানে ধরে হেলোও বলল, কিন্তু সে যা ভেবেছিল তাই হলো। কয়েক সেকেন্ড পর কলটা কেটে গেল কোনো কথা ছাড়াই। এবার তার একটু রাগ হলো। রাগটাকে পাশে রেখে সুপ্রভাকে জবাব দিল, ঝড় তুফান কখনো সহজ হবে সেটা ভাবাই আমার বোকামি ছিল। সুপ্রভা মেসেজটা পেয়ে হাসতে লাগলো। তারও জানা তাসিন ঝড় তুফান বলে তাকে সম্বোধন করে। হাসতে হাসতে আবারও লিখলো, আপনি নিজেকে বোকা বলতে চাইছেন সিরিয়াসলি? তাসিন ডেস্কে বসে কম্পিউটার অন করেছে। এখন আর ফোনের দিকে নজর রাখা সম্ভব নয়, তাই ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে কাজে মন দিল। সুপ্রভা কয়েক মিনিট অপেক্ষার পর রিপ্লাই না পেয়ে লাইব্রেরিতে প্রবেশ করলো। টানা 2 ঘন্টা পড়াশোনা করে বেরিয়ে পড়লো হোস্টেলের উদ্দেশ্যে। মেঘমালা এখন বৃষ্টি হয়ে ঝিরিঝিরি শব্দে ঝরা শুরু করেছে। বাতাসে হিম শীতলতা। বিকালের শুরু, অথচ পথঘাট কেমন সকালের মতো মনে হচ্ছে সুপ্রভার। ব্যাগে তার বরাবরই একটা ছাতা থাকে, তবে সেটা বৃষ্টির জন্য নয়, বরং রোদ বাঁচিয়ে চলার জন্যই। বৃষ্টি পেলে সে ভিজতে ভালোবাসে, আজও ব্যতিক্রম নয়। ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজলে সাইনাসের ব্যথাটা নিয়ে যা চিন্তা। তীব্র বর্ষণে ভিজেও মাথা ব্যথা দেখা দেয় না, অথচ হালকা বৃষ্টির ছাট মাথায় লাগলে ব্যথাটা চাকিয়ে আসে, যেন কত ভালোবাসে আলিঙ্গনে আবদ্ধ করে। কিন্তু আজ আর মাথা ব্যথার চিন্তা করতে ইচ্ছে হলো না। কারণটা কি? কারণ যাই হোক, লাইব্রেরি থেকে বেরিয়ে সোজা বেরিয়ে গেল হোস্টেলের উদ্দেশ্যে। রিক্সা নিয়ে গেলে 5 কি 7 মিনিটেই যাওয়া যায়, কিন্তু তেমন করলে বৃষ্টিতে ভেজার স্বাদটুকু নেওয়া হবে না ভেবে হেঁটে রওনা হলো। 5 মিনিটের রাস্তা হেঁটে 15 মিনিট পর যখন হোস্টেলে ফিরল, তখন আবার একটা মেসেজ এলো ফোনে। রুমে ঢুকে গোসলে গেলেই ভালো হতো, কিন্তু তা করার চেয়ে ফোনটায় যেন বেশি টানছিল তাকে। ব্যাগ থেকে সেলফোনটা নিয়ে মেসেজ চেক করলো। আমি বোকা নই সেটাই বলেছি, তোমার মতো ঝড় তুফানের সেসব বোঝার ক্ষমতা নেই। এটাই লিখেছে তাসিন। তা দেখে হাসি পেল খুব সুপ্রভার। লোকটা বাঁকা কথা খুব বলতে পারে, তাতে নিঃসন্দেহ সে। কি লেখা যায় ভাবতে ভাবতে মনে পড়লো তাসিন এখন ঢাকায়। আপনার বাঁকা কথা শুনে আকাশ কান্না করছে দেখেন। তাসিনের ব্রেক টাইম চলছিল, দুপুরে কফি খেয়েছিল, তাই এই সময়ে আর কফি নয়, পিয়নকে 1 কাপ চায়ের কথা বলে চেয়ারে গায়ে নিয়ে মেসেজ লিখছে। পরনে স্কাই ব্লু শার্টের সুন্দর ইন করাটা এখন আর সুন্দর নেই। সারাদিনের কর্মব্যস্ততায় কখন যে গুটিয়ে রাখা স্লিভ ঘামে একটু ভিজে উঠেছে। এসি চলছে, তবু পিঠ আর বুকের কাছটায় ছিটে ফোটা ঘাম স্পষ্ট। কপালের চুলগুলো আঙুলের ডগায় আঁচড়ে নিয়ে সে আবারও টাইপ করলো। আকাশ তো কাঁদছে না, আনন্দ করছে, পানি বিলাস করছে। আজ এক ঝড় তুফানকে আজ ঘুমন্ত দেখে খিলখিলিয়ে হেসে উঠল সুপ্রভা। আজ সে কোমর বেঁধে ঝগড়া করছে না বলে কি লোকটা তাকে ঘুমন্ত ভাবছে? এবার আর তৎক্ষণাৎ কিছুই টাইপ করলো না সুপ্রভা। কেন জানি মনে হলো এই আলাপটা জিয়ে রাখা যাক আরও কিছু সময়, রাতে না হয় দেবে পরের জবাবটা। কেন এমন ইচ্ছে হলো কে জানে, তবুও কিছুতেই এখন আর সে জবাব দিল না। তাসিনও পুনরায় কাজে মনোনিবেশ করলো। কাজের ফাঁকে 2-1 বার সেই অচেনা নম্বর থেকে কল এলো। তাসিন তা দেখেও দেখলো না যেন। রাতে রুমে ফিরে ফ্রেশ হয়ে সে বাড়িতে ফোন করলো। মায়ের সাথে কথা বলার পরপরই ফোন করলো মামিকে। অনেকটা সময় নিয়ে ফোন কলগুলো সেরে আবার মেসেঞ্জারে ঢুকে বন্ধুদের সাথেও চললো গল্প আড্ডা। আজ অনেক দিন পর আইডির পার্শ্বচিত্রের ছবি বদল করলো সে। কক্সবাজারে তোলা একটা ছবি খুঁজে বেছে আপডেট দিল। ছবিটাতে তার পরনে 3/4 জিন্স, গায়ে কালো টি শার্ট আর কালো রেবানের সানগ্লাস। সমুদ্রের দিকে পিঠ থাকায় মনে হচ্ছে সমুদ্রের ফেনিল ঢেউ আছড়ে তার পিঠে পড়ছে। আর মাথার দিকে নীল আসমান, যার চারপাশে অসংখ্য সাদা মেঘের ছড়াছড়ি। আর একটু মনোযোগে খেয়াল করলে দেখা যায় তার ঠিক পিছনে 2 হাত ছড়িয়ে রেখেছে কেউ, যেন ফেনিল ঢেউয়ের সামনে দাঁড়িয়ে কেউ তাকে পেছন থেকে চাপটে ধরতে 2 হাত ছড়িয়েছে।
ছবিটি আপডেট দেওয়ার মিনিট 5 পরেই প্রথম যে কমেন্ট নোটিফিকেশনটি এলো তা সত্যি আনএক্সপেক্টেড ছিল তাসিনের জন্য। চোখের ভুল কিনা ভাবতে তাসিন চোখ দুটো কচলে আবারও দেখলো, না, নাম তো এটাই, মেহউশ রায়হান। পেছনে কি করে অক্টোপাস হাত ছড়িয়েছে, এমনটা মেহুশের কমেন্ট। আর এতেই তা একসাথে দুটো ঝটকা লাগলো তাসিনের। প্রথমটা মেহুশ কমেন্ট করেছে বলে, আর দ্বিতীয়টি তার পেছনে সত্যি কারো হাত দেখে। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে অবশেষে বুঝতে পারলো হাতটির মালিক আর অন্য কেউ নয়, স্বয়ং ঝড় তুফান ছিল। মেহুশকে সে আইডিতে অ্যাড করেছিল কক্সবাজার থেকে আসার আগের দিন। অনেক কথাবার্তা গল্প করতে করতে অ্যাড করা হয়েছিল, কিন্তু কখনোই মেহুশ কিংবা সে কেউ কারো আইডিতে কমেন্ট করা তো দূর, রিয়েক্টও দেয়নি। আজকের পোস্টটি তার জন্য আরও কিছুটা চমক এনে দিল। হতে পারে রিশাদ সাহেব জেলাস হয়ে অথবা স্ত্রীর পিছু পিছুই এসে হাজির হলো তার পোস্টে। হাসি পেল তাসিনের এ ভেবে, রিশাদের মতো কাঠকোঠা লোকেও বউকে নিয়ে কত বেশি পজিটিভ আর দুশ্চিন্তাময় থাকে। কিন্তু রাতের আধারে ব্যালকনিতে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে আশ্চর্যজনকভাবে সে অনুভব করলো এই মুহূর্তে সে বিশেষ একটি মেসেজের কমতি অনুভব করছে। মনে মনে চেয়ে বসলো এই আলো আধারিময় ব্যালকনিতে বসে সে আরেকটি মেসেজ পড়তে এবং নিজেও কিছু বলতে। তার চাওয়া পূরণ হলো সত্যি। একটি মেসেজ এলো, তবে তা কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত এক নাম্বার থেকে। ঝিরে ঝিরে বৃষ্টির আমেজে রাতটা শেষ হলেও সকালের শুরুটা নীলাভ আকাশ পলকা মেঘের ছড়াছড়িতেই হয়েছে। সুজি মামাও আজ পাল্লা দিয়ে রোদে ভাসাচ্ছে শহরের আনাজ কানাজ। ব্যালকনিতে লোহার গ্রিল থাকায় তাসিন নিশ্চিন্তে ব্যালকনি আর জানালা খোলা রেখেই ঘুমায়। নতুন জায়গায় দুরাতের মধ্যে প্রথম রাতটা তার ঘুম ভালো না হলেও আজ রাতটা দারুণ ঘুম কেটেছে। আর তাই হয়তো সকালের এই কাঁচা মিঠা রোদ্দুর গায়ে পড়তেও আলস্যতা বিছানা ছাড়তে দিচ্ছে না। বিছানা হাতড়ে ফোনটা নিয়ে সময় দেখে নতুন করে ফোনে অ্যালার্ম সেট করলো। 8:30টায় উঠে সে ফ্রেশ হয়ে নাস্তা সারবে। অফিসে পৌঁছতে তার হাতে গুনে 10 মিনিট রাখলেই এনাফ। যেমন ভাবনা তেমনই কাজ। সে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো। নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে সে অফিসেও চলে গেল। আজকে নাস্তাটা তার খুব একটা পছন্দ হয়নি। পরোটার সাথে বুটের ডাল আর সেদ্ধ ডিম দিয়েছিল। ডিম আর একটা পরোটা ডাল ছাড়াই খেয়ে এসেছে। এমন ডাল সে কখনোই খেতে পারে না। আপাতত 11টা বাজার অপেক্ষা নিয়ে কাজে মনোনিবেশ করলো। ডেস্কে এসে আজ কালকের চেয়েও বেশি ফাইল দেখতে পেল। কোডিংয়ের কিছু কাজ নিয়ে একটু সমস্যা হচ্ছিল, আর শুরু থেকে এখন হেল্প না নিলে হবেই না বুঝতে পেরে বসের কেবিনে যেতে হলো। ফোনটা তাসিন ডেস্কের উপরে ফেলে গেছে। মাত্র সুপ্রভা একটা মেসেজ দিয়েছে, বলা যায় শুভ সকাল শুভেচ্ছা পাঠিয়েছে। আপনার তুফানহীন দিন ভালো কাটবে। রাতভর তুমুল বর্ষণে ভেজা গ্রামের প্রতিটি পথঘাট ভেজে স্যাঁতসেঁতে হয়ে আছে। গাছের পাতায় চকচকে রং এখন সূর্যের আলোয় ক্যানভাসে আঁকা এক সবুজাভ হয়ে চোখ ধাঁধাচ্ছে। আয়নায় পড়াশোনার মন একদমই বসতে চায় না। মনটা সারাক্ষণই পড়ে থাকে সেই সুদূর শহর ঢাকায়, যেমনটা আগে থাকতো চট্টগ্রামে। তাসিন ভাইয়ের প্রতি তার যে আকর্ষণ তা দিনকে দিন বর্ষায় হঠাৎ আসা পানির মতো বেড়েই চলছে। না, উপমা বোধহয় ঠিক হলো না। এই তীব্র জোয়ার বর্ষা নয়। বর্ষা অনির্দিষ্টকালের জন্য হলেও তা একসময় ঠিকই ফিরে যায়, শুকিয়ে যায়, পানি কমে যায়। কিন্তু তার এই ভালোবাসা আর আকর্ষণ কখনই কমবে না, তা সে জানে। তাসিন ভাই তার মনের ঘরে আজীবন রাজত্ব করবে একছত্র অধিপতি হয়ে। সকালের এই সতেজ স্নিগ্ধ আবহাওয়া তাকে বারবার তাসিনের মুখটা মনে করিয়ে দিচ্ছে। মাত্র কদিন আগেই তো সে তাকে কি পরিমাণ অপমান করে গেছে। তবু বেহায়া মনটা আর কিছুতেই মানছে না বাধা। তার অপরিণত বয়সের কিছু অপরিপক্ক ধারণা আজকাল খুব বাজেভাবে মনে গেঁথে গেছে। কদিন ধরে কলেজের বান্ধবীদের কাছ থেকে সে বিভিন্ন উপায় জানতে চায় কিভাবে কাউকে প্রেমের ফাঁদে ফেলা যায়। বান্ধবীরাও এ ব্যাপারে তার মতোই অপরিণত মস্তিষ্কে নানা রকম বুদ্ধি দিয়ে যাচ্ছে অহরহ। বান্ধবী বলে কথা, তার দুঃখ মানে তাদেরও দুঃখ। তাদের মধ্যেও আবার আরও একজন আছে যে নিজেও তাসিনকে পছন্দ করে খুব। এটা আয়না জানে না। ব্যাপারটা এমন, আয়না ভালোবাসে তার মামাতো ভাইকে, আয়নার বান্ধবীও ভালোবাসে আয়নার মামাতো ভাইকে। এ নিয়ে আবার বান্ধবীদের মধ্যেও দুটো ভাগ হয়ে গেছে আয়নার অগোচরে।
তার সামনে সবাই এক থাকলেও তার পিঠ পিছে কয়েকজন বান্ধবী অপর বান্ধবীটিকে সাপোর্ট করতে গিয়ে আয়নাকে কিছু কুবুদ্ধিও দিচ্ছে। ফলস্বরূপ আয়নার মাথায় ঢুকে গেছে যে করেই হোক মামা মামির সামনে খুব লক্ষ্মীমন্ত সাজতে হবে। এরপর তাসিন ভাইকে বিভিন্নভাবে আকৃষ্ট করতে হবে। আর এই আকৃষ্টতার উদাহরণ আয়নাকে কিছু নিচু স্তরের পদক্ষেপ নিতে শেখালো। আজ কলেজে এসে প্রথমে ক্লাসটা না করে সে ওয়াশরুমে ঢুকলো এক বান্ধবীকে নিয়ে। মাত্র কয়েক মাস আগে সে বাবার নতুন ফোনটা নিজের জন্য নিয়েছে, আর সেটাতে দুটো সিম লাগানো, যার একটা নম্বর বাড়ির সবাই জানে, এমনকি তাসিনও। তাই অন্যটি দিয়ে সে তাসিনকে কল দিল। বসের কেবিন থেকে ফিরে ডেস্কে বসে আবারও কাজে মন দিয়েছিল তাসিন। সে মুহূর্তে সুপ্রভার মেসেজটা এলো। তা চেক করার আগে সে অচেনা নম্বরটি থেকে কল এসেছে। আজ আর ইগনোর করবে না বলে ঠিক করলো। মনে মনে ফোন রিসিভ করে প্রশ্ন করলো তাসিন, কেমন আছিস? তার এমন সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেল আয়না। তাসিন ভাই এমন তুইতুকারিতে প্রশ্ন করলো কেন? সে কি চিনে ফেললো আয়নাকে? আয়না কান থেকে ফোনটা নামিয়ে দেখলো একবার। সে কি পুরনো সিম থেকে কল করলো? ভয়ে এবার কলটায় কেটে সে আবার দুবার দেখলো, না, এই নাম্বার তো কেউ চেনে না। কল কাটতে বিরক্ত হলো তাসিন। এবার সে নিজেই ব্যাক করলো। ভয়ে আয়নার হাত ঘেমে উঠছে। কি করবে এবার? যদি বাড়িতে বলে দেয় কাউকে, তখন নির্ঘাত মায়ের হাতে মার পড়বে। আয়নার বান্ধবী তার চোখ মুখ দেখে জানতে চাইলো কি হয়েছে। সে বলল, তাসিন ভাই মনে হয় আমাকে চিনে ফেলেছে রে, কি করি এখন? ভয়ে হাত পা ঘেমে উঠেছে আবারও। এদিকে ক্লাসে টিচার ঢুকে গেছে দেখে সব ক্লাসমেট হুড়মুড় করে ক্লাসে চলে গেল। আয়নার অবস্থা বেগতি, কিন্তু এই মুহূর্তে ক্লাসে যাওয়াটাও ভীষণ জরুরি। তাসিনের প্রচণ্ড রাগ হলো এবার। আয়না ছোট তাই বলে এতটাও নয়, তার দ্বারা এসব প্লেন কাজকর্ম মোটেও আশা করে না তাসিন। এ পর্যায়ে সে বাড়াবাড়ি করছে। মেয়েটা ইচ্ছে করেই রং নাম্বার থেকে তাকে জ্বালাতে চাইছে। এই আবেগের বয়সটা কেটে গেলেই হয়তো সে শুধরে যাবে। এখন কোনো রকম বাড়াবাড়ি করা মানে ভুল কিছু করা। কাজ ফেলে এসব ভাবনায় মজে যাওয়াটা এবার তার ভুল। তাই সে এসব বাদ দিয়ে কাজে মন দিল। সে কারণেই আর সুপ্রভাত মেসেজটা দেখা কিংবা তার জবাব দেওয়াও হলো না। কাজের ব্যস্ততায় দিনটা কি করে যে কেটে গেল টেরও পায়নি তাসিন। সন্ধ্যার আগ মুহূর্তে অফিস থেকে বেরিয়ে আজ আর সে আর তার অ্যাপার্টমেন্টে ফিরল না। কার্ডে কিছু টাকা আছে, আবার ক্যাশও কিছু আছে। মাকে সে তার রুমের বর্ণনা বলার পর মা খুব করে বলেছিল একটা কাপড় রাখার জন্য সিঙ্গেল ওয়ার্ড্রপ কিনতে। তাসিন বলেছিল লাগবে না, 6টা মাসই তো। কিন্তু মাসুমা বললেন, বাপের মতো অত কিপটেমি করতে হবে না, কিনে ফেল একটা ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিলও, ফিরে আসার সময় সাথে নিয়ে আসবি। তাসিন অবশ্য বলেছিল বাড়িতে তো আলমারি আছে, ড্রয়ার, ড্রেসিং টেবিল সব আছে। কিন্তু মাসুমা শুনলেন না, বললেন, ড্রেসিং টেবিল আছে দুটো, একটা মাইশার ঘরে আর একটা আমার ঘরে। তোর বিয়ে তো আর দেরি করব না, তখন নতুন আসবে। কিন্তু তুই ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ যেটা আনবি আপাতত তুহিনের ঘরে দিয়ে দেব, লাগলে অন্য যা প্রয়োজন কিনে নে, টাকা লাগলে বল, তোর বাপকে ধরে সেটাও পাঠাচ্ছি। মায়ের এমন সব কথাবার্তা নতুন নয়। আর মায়ের এই আচরণে আব্বা খুব ক্ষিপ্ত হয় মাঝে মধ্যে, কিন্তু তা প্রকাশ করার সাহস পায় না। তাসিন জানে আব্বা খুব ভয় পায় তার মাকে। সে ভয়টা ভালোবাসাময়, মাও বোঝে, কিন্তু আর তা ইচ্ছে করে এমন করে। দুজনের সম্পর্কটা একদমই অসম বলা যায়। তবু বিয়ের পবিত্রতা কখন কিভাবে যে দুজন মানুষকে এক করে দেয় তা বোধ করেই বোঝার সাধ্য দুনিয়ার মানুষের নেই। একমাত্র উপরওয়ালাই জানেন এতে তিনি কোন কারিশমা কিভাবে দেন। ঢাকায় এসেছে মাত্র 3 দিন হলো, আর এর মাঝে সে শুধু অফিস কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট আর বাজার ছাড়া কিছুই চেনে না। যদিও মোহাম্মদপুর আর টিএসসির দিকে এলাকাগুলো তার আগে থেকে চেনা, কিন্তু এদিককার কিছুই তেমন চেনে না। কোথায় গিয়ে কী কিনবে ভেবে উঠতে না পেরেই অফিসের এক কলিগকে সামনে পেয়ে ডেকে উঠল। দোলন ভাই। দোলন তাসিনের কলিগ, মধ্যবয়সী আর গম্ভীর স্বভাবের মানুষ। তবে তাসিনের সাথে 3 দিনেই ভালো সখ্যতা প্রকাশ করেছে কথাবার্তায়। সেই সুবাদে তাসিন তার কাছে নিজের সমস্যাটা প্রকাশ করলো। দোলন ফ্যামিলি ম্যান, বাড়িতে কোনো জরুরি কাজ থাকায় সংক্ষেপে কাছেরই কয়েকটা ফার্নিচার শপের ঠিকানা বলে গেল। তাসিনও রিক্সা ডেকে সেই ঠিকানায় রওনা দিল।
মাত্র মিনিট 10-এর রাস্তা। তাসিন সেখানে পৌঁছতেই থমকে গেল। জায়গাটা তার চেনা, সুপ্রভার হোটেল এখান থেকে একটু ভেতরে। সুপ্রভার হোস্টেল এখান থেকে একটু ভিতরে। সুপ্রভার কথা মনে পড়তে আবারও মনে পড়ল তার সকালের মেসেজটার কথা। মনের ভেতর জেগে উঠল আর সুপ্ত এক ইচ্ছে, মেয়েটাকে কি একবার ডাকবে? কয়েক মিনিটই তো লাগবে আসতে, বলবে কি একটা বার? পর মুহূর্তে মনে হলো কেন আসতে বলবে সে, আর মেয়েটাই বা কেন আসবে? সারি সারি 5টা বড় ফার্নিচার শপ, তার পাশে দুটো বড় হোটেল আর কিছু বিভিন্ন শপও আছে। জায়গাটা একদম গলির মতো, অথচ এর পিছনে অনেকটা খোলা জায়গা, নানান রকম বড় বড় গাছ, আর তারপরেই বড় হোস্টেলটা যেটাতে সুপ্রভা থাকে। তাসিন নিজেই নিজেকে নানান কথার মাঝে বুঝিয়ে নিল, ডাকলে কি সমস্যা কি, না হয় দুটো আসবাবও পছন্দ করে দিয়ে গেল। দ্বিধার দোলাচলে দুলতে দুলতে সে সুপ্রভা নাম্বারে কল দিল। কল বাজছে কিন্তু রিসিভ হয়নি। কেটে যেতে আবার দ্বিধা বেড়ে গেল, এভাবে কল দেওয়াটা ঠিক হলো না বোধহয় ভেবে সে একটা শপে ঢুকলো। জীবনেও সে কোনো রকম ঘরের আসবাব কেনেনি, বাড়িতে যা আছে কিছু সব মায়ের পছন্দে, মা নিজেই কিনেছে, সাথে বড় মামি আর নূর আপুকে নিয়ে। তাসিন শপে ঢুকতেই দোকানের একজন কর্মচারী এগিয়ে এলো, জানতে চাইলো সে কি কিনবে বা কি দেখতে চাইছে। তাসিন দেখতেই পেল বড় শপটার আনাজ কানাজ পূর্ণ কাঠের আসবাবে, খাট, ড্রেসিং টেবিল, জুতার ড্রয়ার, বড় বড় ওয়াল ক্যাবিনেটের কমতি নেই কিছুই। আর সবগুলোর কারুকার্য এত সুবিধ যে কোনটা রেখে কোনটা চুজ করবে বোধগম্য হচ্ছে না। তার উপর মনে হলো এখানে সব কিছুই খুব বড় বড়, তার এত বড় আসবাবের কোনো প্রয়োজন নেই। কনফিউজড হয়ে যখন সে ফার্নিচার দেখছে তখনই কলটা এলো সুপ্রভার নাম্বার থেকে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো রিনরিনে একটা কণ্ঠস্বর। কল দিয়েছিলেন আপনি? হ্যাঁ। সরি, ঘুমোচ্ছিলাম, তাই কল বাজতে বাজতে কেটে গেলেও ধরতে পারিনি। ওহ, দেন আই এম সরি, কল দিয়ে ঘুমটা নষ্ট করলাম। আরে সমস্যা নেই, কেমন আছেন? সমস্যা তো আছেই, সেজন্যই কল করেছি। অকপটে বলল তাসিন। সুপ্রভা মাত্র শোয়া থেকে উঠে বসেছে, ঘুমটা উবে গেলেও শরীরে কেমন একটা ম্যাজমেজে ভাব। সে ফোনটা লাউড করে বিছানায় রেখে আলমোড়া ভাঙতে ভাঙতে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এরপরে তাসিন তার ফার্নিচার কেনার কথা জানাতে সুপ্রভা বলল, ও, এই সমস্যা আগে বলবেন না? আপনি দাঁড়ান, আমি 2 মিনিটে এসে 3 মিনিটেই আপনার সমস্যা মিটিয়ে দিচ্ছি। বলার পর বলার ঢং এতই হাস্যকর ছিল যে তাসিন হা হা করে হেসে ফেলল। দোকানের কর্মচারীটি বোধহয় বিরক্ত হলো কিছুটা, সে আবার চলে গেল নিজের কাজে। তাসিনকে বোধহয় কাস্টমার হিসেবে খুব একটা পছন্দ হয়নি। তাসিনও সেদিকে পাত্তা না দিয়ে বিভিন্ন ফার্নিচার দেখতে লাগলো মনোযোগ দিয়ে। সুপ্রভা সত্যি 2 কি 3 মিনিটে এসে হাজির হলো দোকানটার সামনে। তাসিনকে দেখে আজ প্রথমেই সালাম দিল, আর তারপরে বলল, আপনি সিঙ্গেল মানুষ, এত দামি দোকানে ঢুকেছেন কেন? সিঙ্গেল একটা অটোবি বা মালয়েশিয়ান বোর্ডের একটা কিনলেই তো পারেন। কাঠের গুলোতে দাম তো যাবে চড়া। তাসিন একটু মনোযোগে সুপ্রভাকে দেখছিল, কিন্তু তার কথা শুনে ভিমড়ে খেল। এইটুকুনি মেয়ে, কথার ধাঁচ সবসময় বড়দের মতো। এসে কিনা খিচের হিসাব ধরতে বসলো। সুপ্রভার পরনে ব্লু জিন্স আর হোয়াইট ব্লু কম্বিনেশনের একটা কুর্তা, গলায় ব্লু রঙের স্কার্ফ পেঁচানো। কুর্তিটা তার কয়েক জায়গায় ভালো রকমের কুচকানো, যা দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে হয়তো জামাটা একটু টেনেও দেখেনি, যেভাবে ছিল সেভাবেই চলে এসেছে। চোখ দুটো তার ফুলে ঢুল হয়ে আছে, চোখের নিচটাতে লেপ্টে থাকা কাজলের আভাস। চুলগুলো আঁচড়েছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ তাতে একটু এলোমেলো খোপা উঁচু করে করা, আর তাতে একটা কাঠে ঢোকানো। চুলগুলো কি বাতাসে এলোমেলো হয়েছিল, নাকি ঘুম থেকে ওঠার পর যেমন ছিল তেমনই পেঁচিয়ে খোপা করেছে কিনা কে জানে। সুপ্রভার পায়ের দিকেও চোখটা নেমে এলো তাসিনের। পায়ে তার একজোড়া স্লিপার, যা দেখে মনে হচ্ছে ঘরেই পরার হয়তো জুতা জোড়াটা। আর এই জুতোর বদৌলতে বোঝা গেল সুপ্রভার উচ্চতা তাসিনের বুক পর্যন্ত, অথচ এর আগে যতবার দেখেছে প্রতিবারেই মেয়েটাকে সে তার থুতনি পর্যন্ত লম্বা দেখেছিল। তাসিনের হাঁ করে তাকিয়ে থাকা দেখে সুপ্রভার মেজাজ খারাপ হয়ে গেল। হাঁ করে কি আমাকে গিলছেন? এটাই আপনার সমস্যা ছিল। সুপ্রভার কথার চটকে ধ্যান ভাঙল তাসিনের। সে নিজেকে স্বাভাবিক প্রকাশ করতে হেসে বলল,
এসেছিলাম তো ফার্নিচার গিলতে, মানে, কিন্তু সে তোমার যা অবস্থা তা দেখে মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। আমি সুন্দরী তা আমি জানি। এভাবে হাঁ করে আর নজর লাগাবেন না, যা কেনার বলুন, আমি পছন্দ করে দিচ্ছি। মুখে টানটান হাসির ফোয়ারা রেখেই বলল সুপ্রভা। তাসিন খেয়াল করলো মেয়েটা যেমন চঞ্চল তেমনই অস্থির চিত্তের। সেও এবার বলল তার ছোট রুমটার কথা এবং তার প্রয়োজনীয় কি কি লাগবে। সুপ্রভা সব শুনে চট করে বলল, তবে আর বড় ড্রেসিং টেবিল কি করবেন? একা সংসার, ভালো দেখে একটা ওয়ার্ড্রোব কিনুন। ঘরে যেহেতু বেলকুনি আছে, একটা বা দুটো চেয়ারও কিনুন মাঝে মধ্যে বসে সময় কাটাতে, অথবা ম্যাট আর কয়েকটা কুশন বালিশ, যা নিচে বসতে আরামের হবে। তাসিন তা শুনে বলল, ভালো বললে তো, কিন্তু একটা আয়নাও না কিনলে হচ্ছে না। কিছুটা ভাব গাম্ভীর্য ফুটে তুলেছে তাসিন তার মুখে। বাইরের আকাশ সন্ধেমুখী হয়েছে কিয়ৎক্ষণ আগে। সুপ্রভা এদিক ওদিক তাকিয়ে কয়েকটা ওয়ার্ড্রপ দেখে একটা পছন্দ করে নিল। খুব বেশি কারুকার্য নয়, আবার একেবারে সাদামাটাও নয়। তাসিনের দিকে না তাকিয়ে বলল, আপনার ড্রেসিং টেবিলে রাখার মতো কসমেটিক্স তো আর নেই, তাই বড় এবং লম্বাটে দেখে ডিজাইনার একটা মিরর কিনে ওয়ালে লাগান, আর তার সাথে এক কর্নারে একটা ঝুলন্ত ফুল, দারুণ লাগবে ব্যাচেলর পাবলিকের রুমে। বলতে বলতে খিলখিলিয়ে হেসে উঠল সুপ্রভা। তাসিন চুপচাপ সুপ্রভার কথা শুনছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে আসবাব দেখতে দেখতে। একটা আলমারির সামনে গিয়ে হঠাৎই দাঁড়িয়ে গেল সুপ্রভা। তাসিন খেয়াল না করেই আরও এগিয়ে আসছিল এবং সুপ্রভা থেমে যাওয়ায় মৃদু ধাক্কা খেলো এগিয়ে আসা তাসিনের বুকে। দুজনের আকস্মিক ধাক্কায় অপ্রস্তুত হয়ে পড়ল, তবে তাৎক্ষণিক নিজেকে স্থির করে নিতে পারল সুপ্রভা। সে আগের মতোই চটপটে গলায় তার পছন্দ করা ওয়ার্ড্রপটা দেখিয়ে বলল, আর কি কি কিনবেন? ওই যে বললে কুশন, ম্যাট, সেগুলোই নেব। তাসিনের ওয়ার্ড্রপের দাম নিয়ে কিছুক্ষণ কথা বলেও দাম ঠিক করতে পারল না। ছোট সাইজের তবু কাঠের বলে 17,000 পড়ল। তার কাছে ক্যাশ নেই, আবার এসব দোকানে কার্ড পেমেন্ট করারও ব্যবস্থা নেই। তবে এই দোকানদার তার ঠিকানা জেনে তার ফোন নম্বর আর নাম এবং অফিস আইডির একটা ছবি রেখে বাকিতে দিল। তাসিন জানালো কালকেই সে বাকিটা পেমেন্ট করতে পারবে। দোকানের মালিক নিজে উপস্থিত ছিল বলে আরও সুবিধা হলো। লোকটা জানালো তাদের অফিসে এবং কোয়ার্টারের আরও অনেকে এখান থেকে কেনাকাটা করেছে। এবার সুপ্রভা তাকে নিয়ে কুশন কিনতে ম্যাট্রেসের দোকানে ঢুকলো। এরপরের কেনাকাটাগুলোতে সময় লাগলো একদমই কম। 1 ঘন্টার মধ্যেও তাসিনের সবই কেনা হয়ে গেল। হাতে খুচরো পয়সা বলতেও আর এই মুহূর্তে কিছু নেই, অথচ সে সন্ধ্যের আগ মুহূর্ত থেকে মেয়েটা তার সাথে ঘুরে হেল্প করলো। এখন খুব লজ্জা লাগছিল মেয়েটাকে কি কিছু খাওয়ার জন্য অফার করতে পারবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে সুপ্রভা বলে উঠল, আপনার অনেক হেল্প করলাম, এবার আমার একটা হেল্প করুন। তাসিন কৌতূহলী হয়ে তাকাতে সুপ্রভা বলল, আমি এখন 1 কাপ চা খাবো, তাতে একটু সঙ্গ দিতে হবে। এই চা, আসলে আমার চায়ের সঙ্গিনী এখন আর আমার সাথে থাকে না, তাই। এটুকু বলে কেমন মুখে বিষণ্ণতার ছায়া নামলো সুপ্রভার। তাসিন কিছু আর বলার সুযোগ পেল না। ওয়ার্ড্রপ ঠিকানা অনুযায়ী দোকানের মালিক নিজে ভ্যানে করে পাঠিয়ে দেবে বলেছে। এখন একটু লাস্ট মোমেন্ট বার্নিশিং বাকি, তাই লেট হবে। তাসিন এগুলো সুপ্রভার সাথে। রাস্তায় নামতেই হঠাৎ ঝড়ো বাতাস টের পেল তারা। বাতাসটা আরও আগে থেকেই বইছে, কিন্তু তারা দোকানের ভেতর থাকায় খুব একটা বুঝতে পারেনি। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছের অভাব নেই বলেই বাতাসে অনেক ফুল উড়ে উড়ে পড়ছে। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। সুপ্রভা যেদিকে নিয়ে যাচ্ছে তাসিনও সেদিকেই যাচ্ছে। বাতাসে একটা দুটো ফুলের পাপড়ি উড়ে এসে পড়ছে সুপ্রভার চুলের উপর। খোপাটা এখন আরো বেশি এলোমেলো। সন্ধ্যার পথে ফুটপাতের হলদে বাতির আলোয় তাসিন বারবার আর চোখে দেখছে সুপ্রভাকে। এই যে ঝড়ো বাতাস আর সন্ধ্যের অস্থিরতা, মেয়েটা কি টের পাচ্ছে এই পদধ হাওয়ায় তার পাশে একটা বদলে যাওয়া মনের পুরুষও হেঁটে চলেছে? মেয়েটাকে বুঝতে পারছে এই জাগতিক তুফানের মতোই তার পাশের পুরুষটির ভেতরেও এক তুফান শুরু হয়েছে। তার অগোছালো রূপের মোহে বুঝতে পারছে না নিশ্চয়, নইলে এতটা সময়ে মেয়েটা কেন একটিবার তাকাচ্ছে না তার দিকে। তাসিনের ভেতরে হঠাৎ করে প্রচণ্ড রকম অস্থিরতা জেঁকে ধরল।
এই মুহূর্তে সুপ্রভার থেকে একটু সরে থাকতে পারলেই হয়তো ভালো হতো। একটা ছোট্ট কফি শপের সামনে এসে সুপ্রভা ফিরে তাকালো। এখানেই বসি কেমন? সুপ্রভার কথায় ঘুর কাটলো বুঝি তাসিন। সে দৃষ্টি ফিরিয়ে বলল, হুম। 2 cold coffee, 2 crush special burger with chili sauce and আর কি আছে আজকের স্পেশাল? অর্ডার দিতে দিতে সুপ্রভা ওয়েটারকে প্রশ্ন করলো সেই সবটাতে প্রায়ই আসতো মেহরিনকে নিয়ে, কখনো কখনো ক্যাম্পাসের অন্য ফ্রেন্ডদের নিয়েও। এখানে প্রায় প্রতিদিনই কোনো একটা আইটেমের উপর দারুণ অফার দেয়। শপের স্লাইডিং ডোরটার উপরে আজ সে বার্গারের অফার দেখেই ঢুকেছে। আজকের বার্গারের নামটা বেশ মজার লেগেছে তার কাছে, ক্রাশ স্পেশাল বার্গার। তাসিন ঢুকেই বলেছিল সে শুধুই কফি অথবা চা নেবে, কিন্তু সুপ্রভার মনে হলো চা কফিতে হবে না, মূলত তার নিজেরই হবে না, প্রচুর খিদে পেয়েছে। বাইরে সন্ধ্যা নেমেছে, আলস্য মেখে সে আলস্যতা ছিল তাসিনের গায়েও। কিন্তু এই যে পাশে বসে চটপটে তুফানি মেয়েটা, একের পর এক অর্ডার সাইক্লোন গতিতে কখনো খাবার অর্ডার দিচ্ছে, আবার কখনো তাকে এটা সেটা বলছে, শুনে এই অলসতা আর ক্লান্তি কেমন যেন যায় যায় করছে। সুপ্রভাকে সে ইতস্তত করে জিজ্ঞেস করেছিল এখানে বুথ নেই। সে কথাতেও মেয়েটা ফট করে বলল, টেনশন নিচ্ছেন কেন? এখনকার ট্রিট আমার পক্ষ থেকে, পরেরটা আপনি দেবেন এবং অবশ্যই সেটা বড় মাপের হতে হবে। এটুকু বলে আবার একটু ঝুঁকে সে তাসিনের মুখোমুখি এসে ফিসফিসিয়ে বলল, আপনি চাকরি বাকরি করেন তাই আপনারটা বিগেস্ট হতে হবে। ঠোঁট টেনে প্রশস্ত হেসে স্বগতোক্তি করল। শুধু ঝড় তুফান না, কিছুটা পাগলও বটে। কিছু বললেন? হ্যাঁ বললাম, তবুও আমার ক্যাশ করতে হবে। কালকে পেমেন্ট করব বলে এলাম, আর নিজের হাত খরচের জন্য লাগবে। ও আচ্ছা, আছে। তবে আপনাদের কোয়ার্টারগুলোতেই ছোটখাটো মার্কেট আছে, সেখানেই ডাচ বাংলা আছে। আর সুপ্রভা কথা শেষ করার আগে তাসিন বলল, ও তাহলেই হবে। দুজনের কথার মাঝেই তাদের কফি আর বার্গার চলে এলো। তাসিন নিশ্চুপ, সে প্রথমে কফি টেনে নিল সামনে। তা দেখে সুপ্রভা বাদ সাধল। আগে বার্গার খান, তাতে স্পেশাল একটা কিছু আছে। তাসিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে সুপ্রভা কিছু না বলে বার্গারটা তাসিনের সামনে দিল। সে নিজেরটাও নিয়ে বড় এক কামড় বসিয়ে মুখভঙ্গি বদলে ফেলল। তাসিন দেখে ভাবলো হয়তো দারুণ স্বাদে এমনটা করলো। সেও নিজেরটাতে কামড় বসিয়ে আবার কফির কাপে চুমুক দিল। কয়েক সেকেন্ড না গড়াতেই চোখ মুখ লাল হয়ে উঠেছে তাসিনের। আর সুপ্রভা তো এক একটা কামড় বসিয়ে কেমন তৃপ্তির আওয়াজ করছে। আহ, প্রতি কামড়েই আহ কি স্বাদ, এমন সব উক্তি বলছে। তাসিন থ হয়ে চেয়ে রইল সুপ্রভার মুখের দিকে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। তাসিন বাকরুদ্ধ হয়ে ছলছল চোখে তাকিয়ে রইল শুধু। সুপ্রভার বার্গার প্রায় অর্ধেকটা শেষ হতে সে দৃষ্টি উঁচিয়ে তাসিনের দিকে তাকালো। যেন মাত্রই তার মনে পড়লো তার সামনে একজন জলজ্যান্ত মানুষ বসে আছে। আরে খাচ্ছে না কেন? মুখ ভর্তি খাবার চিবুতে বলায় কথাটা স্পষ্ট হলো না সুপ্রভার, কিন্তু তাসিন বুঝতে পেরেছে কি বলেছে। সে কোনো মতে মুখটা খুলে বলল, এটাই তোমার বিশেষ বার্গার? সুপ্রভার প্রথমে হাসি পেলেও এবার খারাপ লাগলো তাসিনের লালচে মুখটা দেখে। ঠোঁট দুটো স্পর্শ দেখা যাচ্ছে, কেমন রক্ত জমে আছে যেন। বুঝতে পারলো তাসিন ঝাল একদমই হয়তো খেতে পারে না, কিন্তু সুপ্রভারই অন্যায় হলো এভাবে না জিজ্ঞেস করে চিলি সস দিতে বলাটা। সরি, বুঝতে পারিনি আপনি যে ঝাল খেতে পারবেন না। তাসিনও বোকা বনে গেল, কি বলবে মেয়েটাকে। কত উৎসাহ নিয়ে এসেছে তাকে ট্রিট দিবে বলে। সে কফিতে চুমুক দিয়ে বলল, ইটস ওকে, আমি আসলে এমন ঝাল খেতে পারি না। তরকারি মোটামুটি রকম ঝাল খাই, কিন্তু আলাদা কোনো খাবারে মরিচটা সহ্য হয় না। কথার ফাঁকে তাসিন ঘড়িটাতে চোখ বোলালো। 8টা বাজতে 5 মিনিট বাকি। তার এবার ফিরে যাওয়া উচিত। আর সুপ্রভাও নিশ্চয়ই হোটেলে ঢোকার একটা নির্দিষ্ট টাইম থাকবে। সে কফিটা শেষ করে বলল, তোমার হোস্টেলে কখন ফিরতে হবে? মানে লাস্ট টাইম? 9টায়। আর সমস্যা নেই, এখানেই তো। কথার জবাব দিতে দিতে সুপ্রভা তাসিনের বার্গারটা থেকে বিফ আর টমেটো পেস্টটা আলাদা করে দিল। ওয়েটারকে ডেকে ক্যাচআপ আনিয়ে তাসিনের দিকে ঠেলে দিল। এই পাশটা খান, এখানে খুব একটা লাগেনি। চিলি সসটা আর সাথে ক্যাচআপও নিন, খারাপ লাগবে না।
তাসিন খেতে চাচ্ছিল না, কিন্তু সুপ্রভা যেভাবে বলল তারপর আর না করতে ইচ্ছে হলো না। তাদের আশেপাশ জুড়ে আরও অনেকগুলো টেবিল, সেখানে লোকজনও আছে মোটামুটি রকম। তাসিন বিফ পিসটাতে কামড় বসিয়ে আবার ঘড়িতে তাকালো। 8টা 7 বেজে গেছে। তার হাতে নির্দিষ্ট কিছু সময় আছে, এরপরই হয়তো মা কল দিবে, মামি কল দিবে। কিন্তু তার এখন কিছুতেই এখান থেকে বের হতে ইচ্ছে করছে না, বরং সুপ্রভার তেজি ঝাঁঝালো কথার সাথে নিজেরও একটু খুনসুটিতে মেতে ওঠার স্বাদ যাচ্ছে। সুপ্রভার বার্গার শেষ। সে কফিটাতে চুমুক দিয়ে আফসোসের সুরে বলল, ঠান্ডা হয়ে গেল, কিন্তু টাকা দিয়ে কিনে তো নষ্ট করতে ইচ্ছে হয় না। কথাটা শুনে তাসিনের খুব ইচ্ছে করছিল একবার বলে, আমি খেয়ে নিচ্ছি, দাও তো। কিন্তু এই কথাটা বলাটা ঠিক হবে না ভেবে কিছু বলল না। সুপ্রভা এক চুমুকে কফিটা শেষ করে বসা থেকে উঠল। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে আবার থামলো। তাসিন বসা থেকে মাত্রই দাঁড়িয়েছিল। সুপ্রভাকে থামতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো? বার্গারটা নষ্ট করার কোনো মানেই হয় না। বলেই সে টিস্যুতে মুড়িয়ে তাসিনের আধ খাওয়া বার্গারটা হাতেই নিল। সে বড় পার্স বা হ্যান্ডব্যাগ কিছু আনেনি সাথে, পাতলা একটা চামড়ার চিকন পার্স, তাতে টাকা আর ফোনটা নিয়ে এসেছিল। তাই বার্গারটা টিস্যুতে পেঁচিয়ে হাতে নিয়ে বের হলো। তাসিন দেখলো মেয়েটা সব প্রতিভা, অথচ এমনটা অন্য কোনো মেয়ে করলে হয়তো তাদের মধ্যে আড়ষ্টতা দেখা যেত। বরং বেশিরভাগ মানুষই এই এটু খাবারটা নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারতো না। উল্টো কেউ এটা নেওয়ার কথা বললে অন্য কেউ ভাবতো এটা ছেঁচড়ামি। সন্ধে পেরিয়ে গেছে সে কখন, এখনও তুহিন বাড়ি ফিরেনি। মাসুমা চিন্তিত হয়ে মাইশাকে বকছে আর বলছে, সুযোগ পেলেই ফোন হাতে বসে পড়িস। তুহিন এখনও বাড়ি ফিরেনি, দেখিসনি? একটা ফোন করতে কি যায় তোর? হঠাৎ মায়ের এমন চেঁচিয়ে ওঠার সুর শুনে ভয় পেয়ে গেল মাইশা। সে সন্ধ্যার আগ থেকেই ফোন নিয়ে বসেছিল, এখনও ফোন নিয়ে বসে আছে। তার নিজস্ব ফোন নেই, এটা তার মায়ের ফোন, কিন্তু তার হাতেই থাকে বেশিরভাগ সময়। স্কুল আর পড়াশোনার বাইরে সে ফোন নিয়ে ফটোগ্রাফি, আবার বিভিন্ন অ্যাপে এডিটিংও করে। তার শখের কাজ এগুলো, কিন্তু বাড়িতে কম্পিউটার থাকা সত্ত্বেও তুহিন ধরতে দেয় না। আর ভালো একটা ডিএসএলআর আছে তাসিনের, সেটাও ধরার অনুমতি নেই। তাই তার সকল শখ মায়ের ফোন দিয়েই পূরণ হয়। আজ তুহিন ভাইয়া এখনও বাড়ি ফিরেনি, তা সে খেয়াল করেনি। মায়ের বকুনি খেয়ে ভাইয়াকে ফোন করলো কয়েকবার, কিন্তু কল ঢুকলো না। মাকে বলতেই মা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সময় যখন আরও আধ ঘন্টা গড়ালো, তখন আর শান্ত থাকতে পারলেন না। তুহিন কখনোই সন্ধ্যার পর বন্ধুদের সাথে বাইরে থাকে না। সারাদিনের রুটিন তার যেমনই হোক, সন্ধ্যার পর সে নিজের বাড়িতে কিংবা ফুপির বাড়িতে থাকবে। পড়াশোনার কোনো সমস্যা হলে এই ফুপির বাড়ি যায়। আয়না আর সে একসাথেই পড়তে বসে। আগে একজন টিউটর রাখা হয়েছিল দুজনে একসাথে পড়ার জন্য। কলেজে ভর্তি হওয়ার পর দুজনেই কোচিংয়ে পড়ে। মাসুমার চিন্তা হচ্ছিল খুব, তাই সে তাসিনের বাবার নাম্বারে ফোন দিলেন। আফসার মির ব্যস্ত ছিলেন, তবু ছেলে বাড়ি ফিরেনি বলে একজনকে পাঠালেন বাজারে আর তুহিনের বন্ধুদের কাছে খোঁজ নিতে। বাড়ি থেকে মাসুমা পটলকেও পাঠিয়েছেন। রাত প্রায় 9টার পর বাজারের পেছনের দিকে একটা পরিত্যক্ত সুতার কারখানার পেছনে হইচই শোনা গেল। বাজারে প্রায় বেশিরভাগ মানুষই একটু হইচই শুনে সেদিকে গেল। 10 মিনিটের মধ্যেই জায়গাটাতে বড় রকম এক জটলা বেঁধে গেল। কেউ কেউ চেঁচিয়ে আবার বলছে থানায় গিয়ে একটা খবর দিতে। বাজারের কাছাকাছি থানা হওয়ায় তৎক্ষণাৎ পুলিশ খবর পেয়ে বাজারের পেছনে মারামারি হচ্ছে। বাজারের কাছাকাছি থানা হওয়ায় তৎক্ষণাৎ পুলিশ অবধি খবর হয়ে গেল বাজারের পেছনে মারামারি হচ্ছে। মারামারিটা করছে মীর বাড়ির ছোট ছেলে আর এসআই এর ছেলে। তাদের সাথে আরও কয়েকজন আছে, কিন্তু মারামারির মূলে আছে তুহিন আর রায়হান। আফসার মীরও ঘটনা শুনে এসেছেন ঘটনাস্থলে। ততক্ষণে দুজনের রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। পুলিশের বড় অফিসার এহসান থানায় ছিল, সেও এসেছে। অফ ডিউটিতে থাকায় সে ইউনিফর্মে ছিল না, কিন্তু ডিউটিরত অন্য এক অফিসার এসেছেন। পুলিশের সামনে আর এলাকার কেউ কিছু বলতে চাইল না, বিধায় পুলিশই দুজনকে ছাড়িয়ে নিল। তুহিনের ঠোঁট কেটেছে, ডান হাতের কবজির উপরের খানিকটা কাটা। ফল কাটা ছুরিতে কাটায় আঘাত গভীর নয়। আর রায়হানের নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে।
দুজনকে বাজারের এক ক্লিনিকে নিয়ে দুজনেরই ওষুধপত্র দিয়ে এহসান বড়দের নিয়ে একটা চায়ের দোকানে বসলেন। তুহিন আর রায়হানকে নিয়ে কথা শুরু করার আগে এহসান অভিভাবকদের ডাকলেন। আফসার মীর পাশে ছিলেন, শুধু অনুপস্থিত ছিল রায়হানের বাবা। তিনি পোস্টিংয়ে খুলনায় আছেন। আর রায়হানের বাড়িতে বড় বলতে তার মা আর দাদা আছেন। দাদা বয়স্ক লোক, আসতে পারেননি। আর তার মাও খুব একটা বাড়ির বাইরে বের হন না। হাসান নিজেই অভিভাবক হয়ে প্রথমে ঘটনা শুনল এবং যতটুকু বুঝলো একটা মেয়েকে উদ্দেশ্য করে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। মেয়েটি তুহিনের ফুফাতো বোন আয়না। সবিস্তারে ঘটনা শুনে জানা গেল রায়হান মেয়েটিকে সব সময় ডিস্টার্ব করে, আর আজকে বিকালে কোচিং থেকে ফেরার সময়ও তাই করেছে। তুহিন আজ আগে বাড়ি চলে এসেছিল বলে আয়না একা ফিরছিল। এহসানের মনে পড়ল রায়হানকে সে বাজারে আগেও একদিন দেখেছিল একটি মেয়ের সাথে কথা কাটাকাটি করছে। তার মনে হয়েছিল মেয়েটি বোধহয় তার প্রেমিকা হবে হয়তো, কারণ মেয়েটিকে সে যখন জিজ্ঞেস করেছিল কি হয়েছে মেয়েটি কথাটা এড়িয়ে গিয়েছে। কিন্তু আজ বুঝতে পারলো হয়তো কোনো কারণে মেয়েটি সেদিন বলেনি সত্যটি। কেন জানি সেদিনের ঘটনা মনে করতে এহসানের চোখে ভেসে উঠেছে মেয়েটির মুখ। বাচ্চা একটা, বয়সে সুপ্রভার চেয়েও অনেক ছোট হবে। ঘটনার মূল বিষয়বস্তু বুঝতে কারোরই সমস্যা হয়নি, বরং সব শুনিয়ে আফসার মীর নিজেও তেড়ে গেলেন রায়হানকে মারতে। এহসান থামিয়ে দিল এবং রায়হানের ব্যবস্থা তার বাবাকে দিয়ে করাবে বলে আশ্বস্ত করল। ঝামেলা মোটামুটি রকম মিটিয়ে দিতেই আফসার তুহিনকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাজারে অবশ্য এই নিয়ে আরও দু চার দিন যে চায়ের দোকানগুলো রমরমা থাকবে তা বেশ বুঝতে পারছে সবাই। এহসান নিজে রায়হানকে নিয়ে তার বাড়ি গেল। রায়হানের মাকে সামনে রেখেই তার বাবাকে ফোন করে সবটা জানালেন। প্রতিদিন 8টার পর থেকেই মায়ের ফোনে কল আসা শুরু হয়, কিন্তু আজ ঘড়ির কাঁটা 9 পেরিয়ে প্রায় 10-এর কাছে চলে এসেছে, এখনও কল আসেনি। তাসিনও গ্যারেজে জমায়েত হওয়া সকলের খেলা দেখে আর ক্যারাম খেলার চক্করে পড়ে নিজেও কল করেনি। রাতের খাওয়া শেষ হতে সে এক মগ কফি বানিয়ে ব্যালকনিতে বসেছিল। সন্ধ্যায় সুপ্রভার সেই একটু বার্গার নিয়ে যাওয়াটার কথা মনে পড়তেই সে ডাইনিংয়ে নিজের খাবার খুব সচেতনতার সাথে নিয়েছিল। আজ কেন জানি মনটা বলেছিল একটা ভাতও নষ্ট করা ঠিক হবে না। পেটে খুব বেশি জায়গাও নেই, তার কারণ সুপ্রভার সাথে কফি খেয়ে আসার পরও সে নিজের রুমে বসে আরেক মগ কফি বানিয়ে খেয়েছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।